আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান অপূর্ব আপনাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভূতরাশি এবং এর পরিমাপ। ভূতরাশি এবং এর পরিমাপ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আজ আলোচনা করব। তো দেখেন, আমাদের যে পদার্থবিজ্ঞান বইটা আছে এই বইতে যে প্রথম অধ্যায়টা আছে, আমরা অনেকেই চিন্তা করি যে প্রথম অধ্যায় থেকে হয়তোবা কোনো কোশ্চেন আসে না বা কোনো কোশ্চেন বোর্ডে হয় না, এরকম অনেক কিছুই আমরা কিন্তু চিন্তা ভাবনা করে থাকি। কিন্তু আসলে দেখা যায় কি যে ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু প্রথম অধ্যায় থেকে কোশ্চেন করে, যদিও আমরা সেটা তেমন গুরুত্বের সাথে কিন্তু দেখি না। কিন্তু সম্প্রতি যে বোর্ডগুলো আছে এগুলোর প্রায় অনেক বোর্ড পরীক্ষায় দেখা যায় কি যে আমাদের প্রথম অধ্যায় থেকে কোশ্চেন আসে। তো চলুন আজ আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই দেখা যাচ্ছে, একটু বইটা যদি আমরা একটু খুলে সামনে নিয়ে বসি, সবাইকে আমি প্রথমে অনুরোধ করব যে একটা বই খাতা এবং কলম নিয়ে দয়া করে ক্লাসটা করতে বসবা। আচ্ছা, একটু দেখো কি আছে প্রথম অধ্যায়ে, ভৌত রাশি এবং এর পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট। আচ্ছা দেখো, প্রথমেই একটা টাইম মেশিনের ছবি দেওয়া আছে। কি দেওয়া আছে? টাইম মেশিনের ছবি। মানে এটা প্রথমে থাকার কারণে আমরা বুঝতে পারছি যে এখানে হয়তোবা কোনো পরিমাপ বা কোনো প্রকার কোনো তোমার এই পরিমাপের পদ্ধতি বা কিভাবে সকল ধরনের পরিমাপ মোটামুটি এই মাপ যোগ এইসব নিয়ে আর কি এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা। দেখো, অধ্যায়ের নামটাই হচ্ছে কি ভৌত রাশি এবং এর পরিমাপ। মানে কি, ভৌত রাশির মাধ্যমে আমরা বস্তু জগতের যত যা কিছু আছে সবকিছুকে পরিমাপ করতে পারি, সেই বিষয় নিয়ে কিন্তু এই অধ্যায়ের আলোচনা। দেখো, প্রথম অধ্যায়ে একটুখানি সবাই বই নিয়ে বসে দেখবা প্রথমেই আছে পদার্থবিজ্ঞান, ফিজিক্স। আচ্ছা, পদার্থবিজ্ঞানের যে শাখা আছে বা পদার্থবিজ্ঞানের যে তোমার, প্রথমে আমরা পদার্থবিজ্ঞানের সংজ্ঞাটা একটুখানি জানার সবার দরকার। না হলে অনেকেই দেখা যায় কি যে আমরা 9-10-এ পড়ি, 9 থেকে 10-এ উঠে যাচ্ছি, বা এসএসসি পরীক্ষা অনেকে কিন্তু দিয়ে ফেলছি। এমন অবস্থায় দেখা যায় কি, কেউ যদি আমাদের কাছে জিজ্ঞেস করে যে পদার্থবিজ্ঞানের সংজ্ঞাটা কি বলতে পারবা, সে সময় আমরা কি করি? বলি কি, না না সেভাবে তো মনে নেই, বা এরকম কিছু একটা বলেই কিন্তু আমরা ফেলি। তো আমাদের কি করা দরকার? আগে পদার্থবিজ্ঞানের সংজ্ঞাটা একটু জানার দরকার। দেখো, পদার্থবিজ্ঞানের সংজ্ঞা যদি আমরা একটু জানতে চাই, প্রথমে হচ্ছে যদি একটু লক্ষ্য করি আমরা যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে কাজ করা হয়, দেখো পদার্থবিজ্ঞানের সংজ্ঞা, পদার্থ বিজ্ঞান এর সংজ্ঞাটা হচ্ছে কি, বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। তাহলে কি হলো, আমরা পদার্থবিজ্ঞানের সংজ্ঞাটা একটু জানলাম। এবার দেখো আছে কি পদার্থবিজ্ঞানের পরিসর। এইখানে একটু লক্ষ্য করো, পদার্থবিজ্ঞানের পরিসরটা আছে। এইখান থেকে শুরু করে একদম মোটামুটিভাবে আমরা বেশ কিছু জানতে পারবো পদার্থবিজ্ঞানের পরিসরে। এই যে পদার্থবিজ্ঞান আবার দুই প্রকার ছিল, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। এই যে এখানে একটু যদি লক্ষ্য করি 4 নম্বর পেজে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, এইভাবে পর্যায়ক্রমে একটু পড়ে যাব আমরা। তারপর আছে কি পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। এরপর আছে কি পদার্থবিজ্ঞানের আদি পর্ব, গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান। এখান থেকে মোটামুটি আমরা সুন্দর করে পড়া শুরু করব। তারপরে দেখো, এই যে আর্কিমিডিস, তারপরে আল খাওয়ারিজমের
সুন্দর করে ছবি দেওয়া আছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এইখান থেকে তোমরা সুন্দর করে পড়বা এবং তোমাদেরকে একটুখানি আমি সাজেস্ট করব, এই যে যে বিষয়গুলো আছে এইখান থেকে অনেক অনেক বিজ্ঞানীর নাম তোমরা পাবা, এখান থেকে বেশ পরিমাণ বিজ্ঞানীর নাম তোমরা পাবা। এখন তোমাদের কাজ হচ্ছে কি, যে বাড়িতে একটুখানি এই অধ্যায়টা যখন পড়া শুরু করবা তখনই তোমাদের টার্গেট থাকবে যে এই অধ্যায়টাকে একটুখানি আমরা ভালো করে একটুখানি সুন্দরভাবে গুছিয়ে পড়ি, যাতে আমাদের মোটামুটিভাবে এই অধ্যায়ের কোনো অংশ যাতে বাদ না পড়ে। একটু লক্ষ্য করো, আমরা ওই বিজ্ঞানীর নাম যেগুলো আছে সেগুলো আমাদের কিভাবে কি করা উচিত, সুন্দর করে খাতায় এইভাবে কষি টানবা, ছক কেটে প্রথমে লিখবা বিজ্ঞানীর নাম লিখবা, তারপরে কি লিখবা, জন্ম তারিখ, জন্ম তারিখ এবং স্থান সুন্দর করে এভাবে আরো একটা কষি হবে। এইভাবে যতগুলো বিজ্ঞানীর নাম আমরা পাবো এখান থেকে পর্যায়ক্রমে লিখব। এবং এরপরে দেখা যাচ্ছে কি, অবদান। তাহলে দেখো কি বলেছি আমি, যে এখান থেকে সুন্দর করে প্রথমে আমরা কি করব, নাম লিখব, এরপরে কি আছে, জন্ম তারিখ এবং স্থান আছে। মানে জন্ম তারিখ, ওই যে নামটা আছে, সাপোজ মনে করো, ধরো যে তোমার ওই অ্যারিস্টটল, প্রথমে আসলাম আমরা, অ্যারিস্টটল হোক বা প্লেটো হোক, যে কোনো একজন বিজ্ঞানীর নাম এখানে প্রথমে লিখবা। লেখার পরে এইখানে সে তার যে মানে তার জন্মস্থান কোথায়, কত তারিখে, কোন কত মানে কত খ্রিস্টপূর্বাব্দে বা খ্রিস্টাব্দে সেটা লিখবা। এবং এরপরে সে কি তৈরি করেছে, কি অবদান রেখেছে পদার্থবিজ্ঞানে, সেটা এখানে সুন্দর করে লিখে দিবা। আচ্ছা, আর যদি আমার কাছে আমার কাছে সুন্দরভাবে এর পিডিএফ করা আছে, যদি তোমাদের কারোর প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের যে লিঙ্ক আছে ওইটা দিয়ে রাখবো। ওই ফেসবুক পেজে তোমরা গেলেই পাবা, ওইখানে গিয়ে একটুখানি স্ক্রল করলেই নিচের দিকে গেলে পেয়ে যাবা। ঠিক আছে, এই যে পিডিএফ এর লিঙ্ক আমি ওইখানে দিয়ে রাখবো। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তীতে আমরা যাই। এরপরে দেখো, প্রকৃতির রহস্য উদ্ঘাটন, প্রকৃতির নিয়মগুলো জানা, তারপরে আছে কি, প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। এখানে দেখো আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি থেকে E=mc², যে সূত্রটা আছে, সূত্রটা বের করে দেখিয়েছিলেন। সেটাকে কিভাবে ভরকে শক্তিতে রূপান্তর করা যায় সেটা কিন্তু তিনি দেখিয়েছিলেন। সেই সূত্রটা কিন্তু এখানে মোটামুটিভাবে একটু বলা আছে, সামনে গিয়ে আমাদের আলোচনা আছে, আমরা সেখানে গিয়ে দেখব। এবার আসি পরবর্তী পেজে, আছে কি, ভৌত রাশি এবং তার পরিমাপ। কি আছে, ভৌত রাশি এবং তার পরিমাপ। এইখান থেকে সুন্দর করে একটুখানি পড়া লাগবে আমাদের। এবং এইখানে যে টেবিলটা আছে এই টেবিলটা অবশ্যই সবার মুখস্থ থাকা লাগবে। এই যে টেবিলটা, এটা অবশ্যই সবার মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা একটু লক্ষ্য করি আমরা, এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে সুন্দর করে কি আছে দেখি আমরা, রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, হ্যাঁ, যার একক ইউনিট হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল, ক্যান্ডেলা। ইংরেজিতে হচ্ছে ইউনিট আর হচ্ছে একক, বাংলায় হচ্ছে একক। আচ্ছা, এটা হচ্ছে কি, আর এই হচ্ছে সিম্বল, মিটার, কিলোগ্রাম, এস হচ্ছে কি সেকেন্ডের একক, মানে সেকেন্ডের সিম্বল মানে প্রতীক। তারপর হচ্ছে অ্যাম্পিয়ার, হচ্ছে অ্যাম্পিয়ারের এ, কেলভিনের কে, মোলের এ, মোল। তারপরে হচ্ছে আপনার ক্যান্ডেলার সিডি। এটাকে সহজে মনে রাখার কিছু টেকনিক আছে। একটা বাক্য, বাংলা সুন্দর একটা বাক্যের মাধ্যমে কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারি। যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো, সততা যেন ভোরের প্রদীপ, দিনের আলো। কি লিখেছি আমি, সততা যেন ভোরের প্রদীপ, দিনের আলো। মনে থাকবে সবার?
কি লিখছি আমি? সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো। এই একটা বাক্য মনে রেখে আমরা যে 7 প্রকার যে তোমার যে মৌলিক যে রাশি আছে, যে 7টা যে রাশি আছে, সেই 7টা রাশিকে কিন্তু সুন্দরভাবে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি বা মনে রাখতে পারি। যেমন দেখো, শতে কি হয়? শতে হচ্ছে সফর হচ্ছে সময়, ততে হচ্ছে শতে সময়, ততে হচ্ছে তড়িৎ প্রবাহ, তারপর তাতে হচ্ছে তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তাতে হচ্ছে তাপমাত্রা, যেনতে কিছু নেই, যেনতে কিছু নেই। আর আছে কি? ভোরের। ভোরেরতে কি আছে? ভোরের ভতে হচ্ছে ভর, ভোরের ভতে হচ্ছে ভর। প্রদীপের প্রদীপ, প্রদীপের দতে হচ্ছে দীপন তীব্রতা, দতে হচ্ছে দীপন তীব্রতা, পতে হচ্ছে পদার্থের পরিমাণ, দতে হচ্ছে দীপন তীব্রতা, আর পতে হচ্ছে কি? পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। আচ্ছা, আর আছে কি? দিনের আলো। তাহলে কি কি হলো আমাদের? সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, ভর, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কি? দৈর্ঘ্য। এই যে দ আছে, এই দতে কি হয়? দৈর্ঘ্য হয়। দ ফর দৈর্ঘ্য। দেখো তাহলে কি হয়েছে? একটা বাক্যের মাধ্যমে কিন্তু আমরা যে 7টা যে মৌলিক রাশি ছিল, সেই 7টা কিন্তু আমরা সুন্দরভাবে মনে রাখতে পারতেছি। যেমন দেখো যে 1 2 3 4 5 6 7 কি কি আছে? সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো, সততার সতের সময়, ততে তড়িৎ প্রবাহ, তাতে তাপমাত্রা, ভতে ভোর, ভতে হচ্ছে ভর, দিতে হচ্ছে দীপন তীব্রতা, আবার কি? দতে হচ্ছে দৈর্ঘ্য। ক্লিয়ার? আশা করি সবার মনে থাকবে। এইবার দেখো, তারপর আমাদের বইতে যে আলোচনা আছে, এরপরে সুন্দর করে কি দেওয়া আছে দেখো। এখানে একটু দেখার বিষয় আছে যে আমাদের এখানে সুন্দর করে চার্টে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেমন দূরত্ব, আর হচ্ছে কি? মিটারে। দূরত্ব কিসে আছে? এখানে মিটারে দেখাতে বলা হয়েছে। এখান থেকে তোমরা এই যে 3টা চার্ট আছে, 3টা চার্ট পড়তে পারলে তো খুবই ভালো হয়। তবে বিশেষ করে এখানে প্রথম 2টা, এই যে নিকটতম গ্যালাক্সি, নিকটতম নক্ষত্র, তারপর হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ, সৌরজগতের ব্যাসার্ধটা একটু দেখবা, ভাইরাসের দৈর্ঘ্য, ভাইরাসের দৈর্ঘ্য, আর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, প্রোটনের ব্যাসার্ধ, এখান থেকে এইগুলা। আর হচ্ছে দেখো আমাদের গ্যালাক্সি, সূর্য, পৃথিবী, আমাদের গ্যালাক্সি, সূর্য, পৃথিবী, তারপর হচ্ছে ইলেকট্রন, আর হচ্ছে বিগ ব্যাং এর যে সময়টা আছে, এইটা খুব ভালোভাবে মনে রাখবা। আর হচ্ছে মোটামুটিভাবে এইগুলো পড়লেই আশা করা যায় ইনশাল্লাহ খুব ভালোভাবে একটা ফলাফল তোমরা আশা করতে পারবা। আচ্ছা, এর পূর্বে একটুখানি আলোচনা করা হয়েছে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস সম্পর্কে। সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস অর্থাৎ কি? এসআই, অর্থাৎ কি? এসআই। আচ্ছা, এসআই এর ফুল মিনিং হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস। আচ্ছা দেখো, এই এসআই হচ্ছে কি? একক। এসআই হচ্ছে কি? একক। এসআই দ্বারা হচ্ছে বোঝানো হয় সাধারণত একককে। যেমন যদি আমরা দেখি তাহলে দেখো যে সারা পৃথিবীতে আমাদের এইখানে, সাপোজ ধরো তোমাদের ছোট একটা বিষয় দিয়ে বুঝাই, তোমাকে বলা হলো যে যদি, তার আগে একটুখানি বলে নিই, যদি মনে করো যে আমাদের এখানে যে 1 কেজি আছে, সেই 1 কেজি আবার দেখা যাচ্ছে আমেরিকায় যে 1 কেজি হয়, আমেরিকার যে কেজি, এর ভিতর কোনো পার্থক্য আছে? নেই। কিন্তু যদি পার্থক্য থাকতো তাহলে কি হতো? দেখো যে আমাদের এখানের 1 কেজি চিংড়ি মাছ, ধরো চিংড়ি মাছ, 1 কেজি চিংড়ি মাছ আমরা এখান থেকে বিক্রি করলাম। এখন আমাদের এখান থেকে 1 কেজি চিংড়ি মাছ আমেরিকাতে পাঠানোর পর সেখানে গিয়ে তাদের 1 কেজি হয় ধরো 800 গ্রামে। তখন কি হচ্ছে? তাহলে কি তারা কি 800 গ্রাম কি কখনো কিনতে চাইবে? চাইবে না কিন্তু। এই যে ঝামেলাটা আছে, এই ধরনের যে ঝামেলাগুলো হয়, এই ঝামেলাগুলো এড়ানোর জন্যই কি হয়েছে? সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস। পৃথিবীর যত বিজ্ঞানীগণ আছেন বা সেই সময়কার যত সব তোমার ওই পদার্থবিদগণ, তারপর অন্যান্য আরো অনেক
বিজ্ঞানীগণ একসাথে মিলে এই সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটসগুলো তৈরি করেছেন, যে সারা পৃথিবীর পরিমাপ যাতে একই রকম থাকে। 1 ফিট কিন্তু 12 ইঞ্চিতে, আমরা জানি না 12 ইঞ্চিতে 1 ফিট, এই 12 ইঞ্চিতে কিন্তু আমাদের এখানে যা আমেরিকা, সৌদি আরব, সুইজারল্যান্ড, জার্মান, ফ্রান্স সমস্ত দেশেই কিন্তু একই ধরনেরই তোমার 1 ফিট। আবার কি 1 কিলোগ্রাম বা 1 কেজি, 1 কেজিও কিন্তু সেই একই পরিমাপ, 1000 গ্রামে কিন্তু 1 কেজি, সারা পৃথিবীতে সেই একই নিয়মে কিন্তু পরিচালিত। আচ্ছা, এরপর দেখো আছে কি আমাদের পাঠ্য বইতে আছে, সুন্দর করে দেওয়া আছে যে পরিমাপের একক, ইউনিটস অফ মেজারমেন্টস। আচ্ছা, পরিমাপের এককের ভিতরে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক এখানে দেখতে পাচ্ছি, যেমন সেকেন্ড। সেকেন্ডে দেখো কি বলা আছে, সিজিয়াম 133, সিজিয়াম CS-133 পরমাণুর তোমার এখানে হচ্ছে 919,26,31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় নেয় সেটি হচ্ছে কি 1 সেকেন্ড। এইভাবে এইখান থেকে যে সেকেন্ড আছে, মিটার আছে, কিলোগ্রাম আছে, অ্যাম্পিয়ার আছে, মোল আছে, কেলভিন আছে এবং ক্যান্ডেলা আছে। এই যে পেজটা 15 পেজ থেকে এই যে টপিকগুলো আছে এইগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং মোটামুটিভাবে MCQতে অনেক সময় আসতে পারে বা আসে, দেখা যায় যে আসছে কিন্তু। আর দেখো একটু এখানে আছে কি যে ধ্রুব, এই যে আলোর বেগ, প্লাঙ্কের ধ্রুব, ইলেকট্রন চার্জ, CSS পরমাণুর 133 পরমাণুর স্পন্দন, এই যে যেগুলো আছে এইগুলা মোটামুটিভাবে সুন্দর করে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, তারপরে দেখো আছে কি, তারপরে আছে উপসর্গ বা গুণিতক। এর পরপরই আছে কি উপসর্গ বা গুণিতক। পাঠ হচ্ছে 1.5.2-তে। আচ্ছা, উপসর্গ বা গুণিতকের জন্য দুটা চার্ট আছে, একটু যদি আমরা লক্ষ্য করি যে বইতে 17 পেজে, বইতে 17 নম্বর পৃষ্ঠায় দেখো আছে এখানে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। আবার এখানে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। কিন্তু এটা মুখস্থ করার জন্য সুন্দর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কেমন দেখো, এই যে প্রথম যেটা আছে আমরা প্রথমে একটুখানি খেয়াল করে দেখবো। প্রথমে যেটা আছে এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা। মুখস্থ রাখবা, সুন্দর করে যাতে মুখস্থ করতে পারো, যেটা মুখস্থ করে ভালোভাবে মনে থাকবে সেইভাবে আমি বলতেছি। একটু খেয়াল করো, আমার এই ক্লাসটা যদি খেয়াল করো অন্য কোনো জায়গায় কিছু করার দরকার হবে না, ইনশাল্লাহ আশা করা যায় এক ক্লাসে তোমার ফুল অধ্যায় শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে এই অধ্যায় নিয়ে কোনো প্রকার কোনো প্রশ্ন তোমাদের মনে থাকবে না। একটু লক্ষ্য করো, এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। আমি কিভাবে পড়ছি আরেকবার পড়ে শোনাই, এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, এইভাবে গেছে, মানে কি উপর দিকে উঠবে। প্রথমে একবার কি হবে, উপর দিকে উঠবে। আবার কি ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো, এখান থেকে কি হয়েছে নিচের দিকে নেমেছে। প্রথম যে ছকটা আছে সেটাই কি হবে উপর দিকে উঠবে, আর পরবর্তী যে ছকটা আছে সেটাই কি হবে অবশ্যই নিচের দিকে নামবে। ঠিক আছে, এটা ভালো করে একটুখানি আয়ত্তে রাখবা, কারণ এইখান থেকে ম্যাক্সিমাম টাইম দেখা যায় অবশ্যই একটা MCQ থাকে। অধিকাংশ বোর্ড পরীক্ষায় আমি দেখেছি বা অনেক বোর্ড কোশ্চেন আমি অ্যানালাইসিস করতে গিয়ে পেয়েছি যে এই যে তোমার উপসর্গ বা গণিতক থেকে কোশ্চেন আসেই। আচ্ছা, আচ্ছা, উপসর্গ বা গুণিতকের যে ব্যাপারটা আছে এটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো আছে কি তোমার আমাদের কিভাবে কোশ্চেনে আসবে এবং আমাদের কিভাবে সমাধান করতে হবে সেটা আমরা একটুখানি লক্ষ্য করি। আচ্ছা, সাপোজ ধরো যে আমাদের এখানে কিন্তু টেরা আছে, একটুখানি লক্ষ্য করো 3 নম্বরে আছে কি টেরা। আবার দেখো গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, দেখছো এখান থেকে আমরা যে কোনো একটা নেব এবং আরো একটা তোমার উপসর্গ বা গুণিতক থাকবে, সেটা আমাদের কনভার্ট করতে হয়। ঠিক আছে, কি বলছি, যে কোনো একটা থাকবে, অন্য আর একটা আমাদের কনভার্ট করতে বলবে। যেমন দেখো আছে কি, যদি আমরা একটুখানি ধরে নিই
100 টেরাবাইট, 100 টেরাবাইট, ওই 100 টেরাই ধরি আমরা, 100 টি, টেরাতে আছে কি টি। আবার দেখো এটাকে আমাদের কিসে রূপান্তর করতে বলছে, কিলোতে, সমান সমান হট কিলো, হট কিলো। আচ্ছা কিলোতে হচ্ছে কি 10 কিউব। আচ্ছা এইটার জন্য খুব সুন্দর একটা নিয়ম আছে, একদম সহজে তোমরা করে ফেলতে পারবা, মাত্র একটুখানি আমার দিকে একটু খেয়াল করো, মাত্র কয়েক সেকেন্ডের ভিতর তোমরা সমাধান করে ফেলতে পারবা। একটু লক্ষ্য করো, প্রথমে কি আছে 10 মানে 100 আছে, 100 কে আমরা কি লিখতে পারি, বৈজ্ঞানিক রূপে যদি আমরা লিখি 100 কে আমরা কিভাবে লিখতে পারি, অবশ্যই 10 স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি, 10 স্কয়ার। 1 এর পরে যদি দুটো শূন্য থাকে এটাকে আমরা কি লিখতে পারি, 10 স্কয়ার। যদি 1000 হইতো তাহলে আমরা কি লিখতে পারতাম, 10 কিউব। যদি 1000 হইতো কি লিখতে পারতাম আমরা, 10 কিউব। ক্লিয়ার? এখানে একের পরে দুটো শূন্য আসার জন্য আমরা 10 স্কয়ার লিখছি। যদি এখানে তিনটা শূন্য থাকতো অবশ্যই আমরা কটা দিতাম, কিউব দিতে পারতাম। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি, যদি 10 এর উপরে 10 এর পরে যদি ধরো 4টা শূন্য আছে, তার মানে কি লিখতে পারি আমরা, 10 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 10 টু দি পাওয়ার 4 লিখতে পারি। আবার দেখো ধরো 5টা শূন্য আছে, ধরো 5টা শূন্য আছে, তার মানে কি 10 টু দি পাওয়ার 5 লিখতে পারবো আমরা। এইভাবে যদি থাকে 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 15, তার মানে কি বোঝায় এটা দ্বারা, এটা দ্বারা বোঝায় হচ্ছে একের পরে 15টা শূন্য আছে, একের পরে 15টা শূন্য আছে। দেখো আমরা টেরা সমান সমান কি জানি, টেরা সমান সমান জানি হচ্ছে 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 12। আচ্ছা এটার সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক আছে। কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে। 10 টু দি পাওয়ার 12 আমরা কি করেছি, এই যে যে এককটা ছিল এই এককটাই কত হয়, আমরা যে পড়েছি বই থেকে যে আমরা পড়েছি সেটাই কত পড়েছি আমরা, যে টেরা সমান সমান কত, 10 টু দি পাওয়ার 12 পড়েছি না, সেই 10 টু দি পাওয়ার 12 আমরা দিয়েছি। আবার দেখো এইখানে কি আছে, এইখানে কিলো আছে, কিলো, কত কিলো আমাদের কিলোতে প্রকাশ করতে হবে। কিলো সমান সমান আমরা কত পড়েছি বইতে, পড়েছি হচ্ছে 10 কিউব। কিলো সমান সমান পড়েছি 10 কিউব। আচ্ছা এইবার খেয়াল করবা, তাহলে কি হচ্ছে, এইখানে গুণ এবং এইখানে হট চিহ্ন কিন্তু রয়েই গেছে, হট চিহ্নকে আমরা উঠাইছি, উঠাইনি কিন্তু। এইবার এই লাইনটা আগে আমরা সমাধান করি, তারপর হচ্ছে আমরা এটা করব। আচ্ছা দেখো এই যে সিস্টেমটা আছে এইভাবে যদি আমরা করি, সূচকের লগারিদম যখন আমরা করেছি এগুলো তখন খুব ভালোভাবেই করেছি। দেখো 10 এর সাথে যদি গুণ থাকে, ভিত্তিতে ভিত্তিতে গুণ থাকতে পাওয়ার পরে কি হয়, যোগ হয়, তাহলে কি হচ্ছে 14 হচ্ছে। 10 এর সাথে 2 যোগ মানে 12 এর সাথে 2 যোগ করলে কত হয়, 14 হয়। এরপর লক্ষ্য করো 10 টু দি পাওয়ার 14 ইজ ইকুয়াল টু, আমাদের এইখানে কতর প্রয়োজন, তাহলে এটার সাথে সমান সমান 14 হবে। একটু লক্ষ্য রাখতে হবে যে এই পাশে 10 টু দি পাওয়ার 14 আছে, আমাদের এই পাশে কত লাগবে, 10 টু দি পাওয়ার 14 বানানো লাগবে। কি বানানো লাগবে, 10 টু দি পাওয়ার 14। একটুখানি খেয়াল করবা, প্রথমে কি করেছি আমরা, 100 ছিল সেটাকে ভেঙে আমরা বৈজ্ঞানিক রূপে লিখেছি। এরপর টেরা, টেরা সমান সমান আমরা কত জানতাম, 10 টু দি পাওয়ার 12, সেই 10 টু দি পাওয়ার 12 আমরা লিখেছি। এইবার এখানে হট কিলো বলেছে, আমাদের কত কিলো হবে সেটা আমাদেরকে বলেছে, বা সেটা আমাদের প্রশ্ন। এখানে দেখো কিলো সমান সমান আমরা কত জানি, বইতে পড়েছি 10 কিউব, কত পড়েছি 10 কিউব। এইবার লক্ষ্য করো যে এইখানে 10 টু দি পাওয়ার 14 আছে, 10 টু দি পাওয়ার 14 যে আছে এইখানে আমাদের কত দিলে 10 টু দি পাওয়ার 14 এর সমান সমান হবে। একটুখানি মাথা খাটাও, একটুখানি ভাবো যে 10 টু দি পাওয়ার কিউব, 10 কিউব আছে আর তার সাথে কত দিলে 10 টু দি পাওয়ার 14 হবে। অবভিয়াসলি কত হবে, যদি আমরা 10 টু দি পাওয়ার 11 কে যদি এখানে গুণ করে দিই তাহলে কত হচ্ছে, 11 আর 3 কত কত হয় যোগ করলে 14। 10 টু দি পাওয়ার 14 হচ্ছে, 10 টু দি পাওয়ার 14 কিন্তু হচ্ছে, কিন্তু 10 টু দি পাওয়ার 14 এখানে আমরা লিখবো না, আমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা দেখো তাহলে আমাদের কত প্রয়োজন এখানে, 10 টু দি পাওয়ার 11, তাহলে 10 টু দি পাওয়ার 11। আচ্ছা এটাকে আমরা ভেঙেছিলাম না, এটাকে ভাঙা যাবে, ভাঙা যাবে, শুধুমাত্র আমাদের এই সমাধান করার জন্য আমরা একটু ভাঙবো, শুধুমাত্র সমাধান করার জন্য আমরা একটু ভাঙবো। পরবর্তীতে আবার এই যে ভেঙেছিলাম আবার সেই জায়গায় নিয়ে যাব, যেভাবে ভেঙে এনেছিলাম সেইভাবে আবার সেই এককে ফিরিয়ে নিব। দেখো 10 টু দি পাওয়ার কিউব ছিল কোন জায়গা থেকে ভেঙে, এই কিলো থেকে ভেঙে আমরা 10 টু দি পাওয়ার কিউব লিখেছিলাম। আবার 10 টু দি পাওয়ার কিউবকে আবার কি লেখা যায়, কিলো লেখা যায় না, তার মানে সে আবার আমরা কিলোই কিন্তু লিখে দিচ্ছি, মানে যেভাবে এনেছিলাম সেইভাবে আবার এককটাকে ফিরিয়ে দিলাম। ঠিক আছে, কারণ কি আমাদের এই পাশের সাথে সামঞ্জস্য রাখতে হবে, আমরা সেই সামঞ্জস্যটা কিন্তু রেখেছি। তার মানে কি হচ্ছে, আমাদের 100
টেরা সমান সমান 10⁻11 কিলো, 10⁻11 কিলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করে পিছন থেকে একটু দেখে আসো, ইনশাল্লাহ বুঝবে। এখন তোমরা যদি ইচ্ছা করো তাহলে কিছু কিন্তু প্র্যাকটিস তোমরা করে নিতে পারো। আচ্ছা, আরও একটা আমি তোমাদের একটু সমাধান করাই দিচ্ছি, আর একটা তোমাদের আমি একটু সমাধান করিয়ে দিই যাতে তোমাদের জন্য আরো বেশি সহজ হয়। বিষয়টা দেওয়া যায় 10⁻23 বা যে কোনো একটা সংখ্যা তোমরা নিতেই কিন্তু পারো। 10⁻23 এখানে আমরা কি দিব, এখানে ফেমটো সমান সমান ফেমটো এফ, এত এফ ইজ ইকুয়াল টু হট কত, তোমার যে কোনো একটা তোমরা রূপান্তর করতে পারো, কিলোতে নিতে পারো। কিলোতেই আমরা নিই। দেখো কিলোতে না, তোমরা যেটাই খুশি সেটাই ইচ্ছা মতো নিতে পারো। এইবার লক্ষ্য করবা যে এইখানে আমাদের কি হচ্ছে, সেই সময়ের মতো যে পূর্বে করলাম সেই সময়ের মতো আবার আমরা ভাঙি। 10⁻23 আর ফেম2 ইজ ইকুয়াল টু কত, 10⁻−15 মেবি, 10⁻−15, হ্যাঁ 10⁻−15। আচ্ছা, এইবার লক্ষ্য করব এইখানে আমাদের কত আছে, 10 কিউব, কত আছে 10 কিউব। আচ্ছা, এইখানে দেখো যদি বিয়োগ করা হয় কত থাকে, তাহলে 23 থেকে 15 চলে গেলে থাকে হচ্ছে 10⁻8, 10⁻8। আমাদের এই পাশে কত হলে 10⁻8 হচ্ছে, 10⁻3 আছে, আর কত হলে 10⁻8 হবে, একটুখানি ভাবো, একটুখানি মাথা খাটাও। 10⁻3 আছে, কত হলে 10⁻8 হবে, কত হলে 10 অবশ্যই 5, 10⁻5, ঠিক তো? আচ্ছা, তাহলে কি হচ্ছে 10⁻5, পূর্বের মতো যে আমরা কিলোকে ভেঙে যে আমরা 10⁻³ করেছিলাম সেটাকে আবার ভেঙে কিলোতে পাঠিয়ে দিব। তার মানে কি হচ্ছে এখানে 10⁻5 কিলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর থেকে তোমরা যে কোন ধরনের উপসর্গ বা গুণিতক তোমরা তোমাদের বই বের করবা, বই বের করে এই অধ্যায়ের যে তোমার বই বা তোমার যে গাইডগুলো আছে সেগুলো থেকে ওই যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো সুন্দর করে দেখবা। এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের দেখবা এই রিলেটেড অনেকগুলো এমসিকিউ কিন্তু বোর্ডের এমসিকিউ পাবা সরাসরি, ওইগুলো তোমরা একটু সলভ করবা কষ্ট করে। আশা করা যায় সবগুলাই পারবা। আচ্ছা, এবারে আসো, এবারে আমাদের বইতে আলোচনার বিষয় হচ্ছে কি আছে, মাত্রা, ডাইমেনশন। কি আছে, মাত্রা বা ডাইমেনশন। ঠিক আছে, চলো আমরা একটু মাত্রা বা ডাইমেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আসি। মাত্রা বা ডাইমেনশনও কিন্তু এটাকে বলা হয়। আমরা মাত্রা সম্পর্কিত আলোচনা যদি একটু করি, একটু লক্ষ্য করবা যে তোমার মাত্রা আসলে তিনটা জিনিসের মাত্রা যদি আমরা একটু জানি, কয়টা জিনিসের, মাত্র তিনটা জিনিসের মাত্রা যদি আমরা একটুখানি জানি, সেটা হচ্ছে কি কি, দৈর্ঘ্যের মাত্রা, সময়ের মাত্রা, আর হচ্ছে দৈর্ঘ্য, সময়, আর হচ্ছে ভর। দৈর্ঘ্য, সময়, আর হচ্ছে ভর। দেখো, দৈর্ঘ্য, সময়, আর হচ্ছে ভর। শুধুমাত্র দৈর্ঘ্য, সময়, ভরই না, দৈর্ঘ্যের সাথে কিন্তু আরো কয়েকটা অ্যাটাচড আছে বা ওর সাথে জড়িত আছে। যেমন দেখো, দৈর্ঘ্য, দূরত্ব, আর হচ্ছে কি সরণ। দৈর্ঘ্য, দূরত্ব, আর হচ্ছে সরণ। দূরত্ব সরণ সম্পর্কিত আলোচনা আমরা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে, অর্থাৎ কি তোমার যে পদার্থবিজ্ঞান বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আমরা এই মাত্রাটা শুধু একটু খেয়াল করি। ঠিক আছে, একটু লক্ষ্য করো, দৈর্ঘ্য, দূরত্ব, সরণ, আর সময়, ভর। দৈর্ঘ্য, দূরত্ব, সরণ হচ্ছে কি ক্যাপিটাল এল,
সময়ের হচ্ছে কি ক্যাপিটাল টি, ভরের হচ্ছে কি ক্যাপিটাল এম, এল এ হচ্ছে লেন্থ, টিতে হচ্ছে টাইম, এম এ হচ্ছে মাস মানে ভর। আচ্ছা, এবার কথা হচ্ছে যে স্যার এই তিনটার কেন কিভাবে এই এল হলো, তাই না? প্রশ্ন না যে স্যার তিনটার কেন আপনি এল দিলেন। এবার লক্ষ্য করো যে দূরত্ব যে আছে, দূরত্ব কি, দূরত্ব আমরা কিভাবে পরিমাপ করি? দূরত্ব হচ্ছে কোনো প্রকার কোনো দিকে ঠিক না রেখে। আচ্ছা, এই অধ্যায়ের একটা টপিক আমরা সম্ভবত স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে তোমার এই অধ্যায়ের প্রধান দুটা বিষয় হচ্ছে রাশি, রাশি সম্পর্কিত যে আলোচনা আছে, স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি আর হচ্ছে তোমার ভেক্টর রাশি, হ্যাঁ স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনটা? যার মান আছে, যার শুধুমাত্র কি আছে, মান আছে। সেই মাত্রাটা একটু পরে দেখতেছি আমরা, আগে আমরা রাশি সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। রাশি কিন্তু প্রথমেই আলোচনা করার কথা ছিল, কিন্তু আমরা স্কিপ করে গেছি। যাই হোক, এখন আলোচনা করি। দেখো, রাশি হচ্ছে দুই প্রকার, রাশি দুই প্রকার। এক হচ্ছে কি স্কেলার রাশি, স্কেলার রাশি। দুই হচ্ছে কি ভেক্টর রাশি। একটা হচ্ছে কি স্কেলার রাশি আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি। তো একটুখানি লক্ষ্য করো যে স্কেলার রাশি যেটা আছে, স্কেলার রাশি যেটা আছে সেটা কি আছে, মান আছে, শুধুমাত্র কি আছে, মান, শুধু মান আছে, শুধু মান। আর ভেক্টর রাশি যেটা, সেটার মান এবং দিক। যেটা ভেক্টর রাশি সেটা কি আছে, মান এবং দিক উভয়ই আছে। তার মানে কি হচ্ছে, যদি আমরা একটুখানি আরেক ভাষায় মানে অন্যভাবে যদি একটু বলতে যাই, স্কেলার রাশি হচ্ছে অদিক রাশি। স্কেলার রাশি হচ্ছে কি অদিক রাশি, যার কোনো দিক নেই। আর ভেক্টর রাশি হচ্ছে কি দিক রাশি, যার নির্দিষ্ট দিক আছে এবং মান। দিক এবং মান মানে কি, মান এবং দিক উভয় যার আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হচ্ছে কোনটা, শুধুমাত্র মান আছে। যদি আমরা একটু লক্ষ্য করি স্কেলার রাশির ভেতরে কোনগুলোকে আমরা দেখি, স্কেলার রাশি হচ্ছে দেখো আর ভেক্টর রাশি। স্কেলার রাশিগুলো হচ্ছে কি কি, স্কেলার রাশি হচ্ছে তোমার দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, হ্যাঁ এগুলাই। দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তারপর হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ, শক্তি, হ্যাঁ কাজ শক্তি দুটো আছে, কাজ শক্তি। এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে কি স্কেলার রাশি। আর এবার একটুখানি আমরা আসি ভেক্টর রাশিতে। ভেক্টর রাশির কি কি আছে, মান এবং দিক উভয়ই আছে। তাহলে কি হচ্ছে, সরণ, প্রথমেই কি আসতেছে সরণ। আমরা সম্ভবত সরণ এবং দূরত্বের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু খুব ভালো করেই কিন্তু আমরা জানি যে সরণ, তারপর কি আছে ত্বরণ, সরণ, ত্বরণ, মন্দন, বেগ, সরণ, ত্বরণ, মন্দন, বেগ, সরণ, ত্বরণ, মন্দন, বেগ। তারপর হচ্ছে সরণ, ত্বরণ, মন্দন, বেগ, বল, 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 হ্যাঁ বল একটা সে তোমার তোমার ভেক্টর রাশি। বল, 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 আর একটা হচ্ছে বল, 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 হ্যাঁ এইগুলাই, এগুলাই হচ্ছে কি ভেক্টর রাশি। দেখো সরণের কিন্তু নির্দিষ্ট মান এবং দিক উভয়ই আছে। আবার দেখো ত্বরণের কিন্তু নির্দিষ্ট মান এবং দিক উভয়ই আছে। মন্দনেরও সেই তাই, বেগেরও তাই, বলেরও কিন্তু তাই। আবার স্কেলার রাশির দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ, আর কি আছে শক্তি। এনাফ। আচ্ছা চলো আমরা সেই আগের আলোচনায় ফিরে যাই। আমাদের রাশিটা একটুখানি স্কিপ করে গেছিলাম আমরা, বা আমাদের আলোচনা করতে ভুল হয়েছিল হয়তো বা, কিন্তু পরবর্তীতে সেটা আবার নতুন করে আমরা আলোচনা করলাম। দেখো রাশির যে টপিকটা সেটা আশা করি বুঝতে পেরেছো। এটা স্বাভাবিক বিষয়, এটা সাধারণ বিষয়, এটা তেমন না, তবে পদার্থবিজ্ঞান পড়তে গেলে প্রয়োজন, তাই আর কি। একটুখানি লক্ষ্য করি আমরা, দৈর্ঘ্য, দূরত্ব, সরণের এল, এটা হচ্ছে মাত্রা করাচ্ছি, আবার মাত্রায় ফিরে এসেছি আমরা। সময়ের হচ্ছে টি, ভরের হচ্ছে এম। এইবার লক্ষ্য করব যে আমাদেরকে যদি বলা হয় যে এইখানে কোন একটা কিছুর মাত্রা আমাদের নির্ণয় করতে যদি বলা হয়, যে
এই জিনিসটার মাত্রা নির্ণয় করে দেখাও। ধরো বেগ, কিসের বেগ, বেগ আচ্ছা, তার আগে আমরা বেগের পূর্বে দেখো আমরা একটা সূত্র জানি না, এস ইজ ইকুয়াল টু ভিটি। দূরত্ব বা সরণ, সরণ এস ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ভিটি। দূরত্ব বা সরণের দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভিটি আমরা জানি কিন্তু এখান থেকে আবার আমরা কি পাই, এখান থেকে আমরা বেগ ভি এর মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে ভিটি ইজ ইকুয়াল টু এস বা ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তাহলে কি হচ্ছে, বেগ ভি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। এটা একটু দেখিয়ে নিলাম যাতে হঠাৎ করে লিখলে তোমরা অনেকে নাও বুঝতে পারো, সেজন্য এখানে একটু দেখিয়ে নিলাম যে বেগ সমান সমান কি আসে আসলে, বা কিভাবে বেগ সমান সমান আমরা ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি বা এস বাই টি। ডি আর এস একই কথা, ডি হচ্ছে দূরত্ব আর এস হচ্ছে সময়। সরণ, এস হচ্ছে কি সরণ, ডি হচ্ছে দূরত্ব, এস হচ্ছে সরণ। আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, এস বাই টি, এস বাই টি। একটু লক্ষ্য করব এখান থেকে দূরত্ব এবং সময় উভয়ের কি আমরা মাত্রা জানি? হ্যাঁ, আমাদের কিন্তু এখানে যে তিনটা মাত্রার কথা বলেছিলাম আমি, যে তিনটা মাত্রার মাধ্যমে কিন্তু আস্তে 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 পর্যায়ক্রমে সকল কিছুর মাত্রা আমরা নির্ণয় করতে পারি। দেখো তাহলে কি হচ্ছে, এখানে আমরা বেগ সমান সমান ভি, বেগ ভি ইজ ইকুয়াল টু এস বাই টি লিখেছিলাম আমরা, মানে কি বেগ ভি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, বেগ ভি ইজ ইকুয়াল টু দূরত্ব, এস দূরত্ব আর টি হচ্ছে কি সময়। একটু লক্ষ্য করবা যে এস কি দূরত্ব বা সরণ, দূরত্ব বা সরণ একই কথা। একটু লক্ষ্য করো এখানে কি আছে, এল বাই কি হচ্ছে টি, সময়ের আছে কি, সময় হচ্ছে টি। এবার লক্ষ্য করবা যে এটাকে যদি আমরা একসাথে লিখতে যাই কি হয়েছে, আমাদের কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা যদি একসাথে লিখতে যাই তাহলে কেমন আসে, কেমন ভাবে লিখতে হবে, আমাদের লিখতে হবে এল পার টি। কিভাবে লিখতে হবে, এল পার টি, ঠিক ওইভাবে। এবার দেখো ত্বরণের মাত্রা যদি আমরা একটু দেখতে যাই, ত্বরণ, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু আদি বেগকে আমরা সবসময় কি ধরি, শূন্য ধরি, সেজন্য এখানে কি হচ্ছে, তাহলে বেগের যে কোনো একটা রাখলেই হচ্ছে, তাই না, বেগ ওই ভিটটা রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করি আমরা, তাহলে কি হচ্ছে, এখানে বেগের তো আমরা কি পেয়েছিলাম, উপরে বেগের মাত্রা পেয়েছি এল পার টি, তাই তো। আর নিচে ছিল কি টি, নিচে টির কি সময়ের কি ক্যাপিটাল টি, শেষ। এবার কি হচ্ছে, এটা যখন দেখো এই যে সিস্টেমটা, এটা সম্ভবত আশা করি সবাই বোঝো, যেহেতু তোমরা 9 10 স্টুডেন্ট, অবশ্যই সবার বোঝা উচিত। দেখো যদি এইভাবে আমরা এই ইনভার্স হয়ে যায়, যখন আমরা ভাগাকারে কোনো বস্তু থাকে বা কোনো বিষয় বা কোনো সংখ্যা যখন ভাগাকারে থাকে তখন কি হয়, ইনভার্স হয়ে যায়। যখন আমরা পাশাপাশি লিখতে যাব, যখন আমরা এই ভাগকে পাশাপাশি লিখবো তখন কি হবে, এটা ইনভার্স হয়ে যায়, অর্থাৎ কি ইনভার্স অন হয়ে যায়, ঠিক আছে। যখন দেখো এখানে টি আর টি কি হয়ে যাচ্ছে, উপরে গিয়ে টি টি এর সাথে মিলে যাচ্ছে না, তাহলে অবশ্যই মিলে যাচ্ছে, টি টি মিলে গেলে কি হচ্ছে, টি এর উপর -2 হচ্ছে, মানে কি দুইটা টি একসাথে হচ্ছে। আশা করি মাত্র বিষয়টা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমাদের আছে কি, পরিমাপের যন্ত্রপাতি, বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত, এগুলো একটু পড়ে নিবা, নিজের একটু পড়ে নিও। আচ্ছা দেখো পরিমাপের যন্ত্রপাতি, স্কেল। আচ্ছা এই স্কেল কোন স্কেল, আচ্ছা এই স্কেল কিন্তু আমরা যে স্কেল দিয়ে কষি টানি বা বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করি ওই স্কেল। আবার কি এই স্কেলকে আবার এখানে এসে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। দেখি আমরা একটু কি আছে। প্রথমে দেখো ভার্নিয়ার স্কেল আছে, কি আছে, ভার্নিয়ার স্কেল। একটুখানি পেজ উল্টায় দেখি আমরা কি আছে আসলে ভার্নিয়ার স্কেলটা। দেখো এইখানে এই যে একটা স্কেল, আচ্ছা আমরা যে ব্যবহার করি না যে স্কেলগুলো, ওই খাতার উপরে কষি টানার জন্য, সাইডে কষি টানার জন্য যে স্কেলগুলো ব্যবহার করি, ওর একটা স্কেল নিবা। স্কেল নেওয়ার পর এইখানে দেখো উপরে একটা বাড়তি অংশ
দেওয়া হয়েছে। এইখানে যে উপরে বাড়তি একটা অংশ আছে দেখছো, এইখানে উপরে বাড়তি একটা অংশ, এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। আচ্ছা, এই যে ভার্নিয়ার স্কেল এটা কি কাজে ব্যবহার করা হয়? ধরো তোমাকে বলা হলো যে যাও তুমি আর তোমার বন্ধু মিলে একটা টেবিল পরিমাপ করে আসো, একটা টেবিল পরিমাপ করে আসো। তোমরা কি করলে, সুন্দরভাবে গিয়ে ফিতা দিয়ে টেবিলটা মেপে এসে আমাকে বলতেছো যে স্যার এই যে যে আপনি যে এটা দিয়েছেন, যে আমাদের যে কাজটা দিয়েছিলেন সেই কাজটা আমরা করে এসেছি। এখন এই যে যে কাজটা তোমরা করে এসেছো আমাকে এসে বলতেছো, একজন বলছে স্যার টেবিলটার বা বেঞ্চটার আয়তন হয়েছে স্যার 5 ফুট 8 ইঞ্চি বা 5 ফুট 8 ইঞ্চির, তুমি দেখতেছো একটুখানি বেশি কম হচ্ছে, তুমি ওই 8 ইঞ্চি ধরেই নিয়ে আসছো। তোমার বন্ধু এসে বলতেছে স্যার 5 ফুট 9 ইঞ্চি হয়েছে। এখন দুইজনের মাপ দুই রকম হয়ে গেল না? এখন দেখো এই যে যে দুই রকম মাপ বা একদম অ্যাকুরেট ভাবে, একদম মানে একদম পুরোপুরি কাটায় কাটায় মাপার জন্য, যাতে কোনো প্রকার একটুখানি 19-20 না হয়, সেই জন্য কি ব্যবহার করা হয়? ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। ঠিক আছে, বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি তোমার স্ক্রু গজ, সেটা হচ্ছে কি স্ক্রু গজ। আচ্ছা যাই হোক, ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ, স্ক্রু গজ তো দেখালে সম্ভবত তোমরা চিনবে। দেখো এই যে এইখানে এই যে সুন্দর করে দুইটা স্কেলের কিন্তু চিত্র দেওয়া আছে। স্কেল এই যে ইসে তোমার চিত্রটিতে, এখানে একটু লক্ষ্য করো, চিত্রটিতে ভার্নিয়ার স্কেল যুক্ত স্লাইড ক্যালিপাস এবং একটি স্ক্রু গজ দেখানো হলো। এই যে লম্বা যে বিষয়টা এটা যে দেখতেছো, এটা হচ্ছে স্লাইড ক্যালিপাস, স্লাইড ক্যালিপাস। এইটাই এইখানে যে চোয়াল আছে, ঠিক আছে, এইখান থেকে যে পরিমাপ করা হয়, এখান থেকে আরো বিভিন্ন ধরনের অঙ্কটঙ্ক আছে, এগুলো আমরা কিছুক্ষণের ভিতর করব। এরপর দেখো কি আছে, স্ক্রু গজ। এই যে হচ্ছে স্ক্রু গজ, এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে তারের ব্যাসার্ধ মাপা হয়। কি করা হয়? তারের ব্যাসার্ধ, সরু তারের দৈর্ঘ্য, এগুলো পরিমাপ করা হয়। ঠিক আছে। এই অধ্যায় থেকে বিশেষত তোমার বেশ কিছু ত্রুটির অঙ্ক আছে। কি আছে? বেশ কিছু ত্রুটির অঙ্ক আছে। এই যে ত্রুটির যে অঙ্কগুলো আছে এইগুলো আমাদের একটু ভালো করে করা লাগবে, কারণ যদি বোর্ডে প্রশ্ন আসে, যদি বোর্ড কোশ্চেন হয়, তাহলে অবশ্যই এই ত্রুটির যে কোশ্চেনগুলো আছে এইগুলো থেকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা প্রশ্ন পাবা। ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায়ের বেশ কিছু সূত্র আছে যেগুলো আমাদের সবার একটু জানা দরকার। এই অধ্যায়ের বেশ কিছু সূত্র আছে যেগুলো আমাদের সবার একটু জানা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যে সূত্রগুলোর কথা মাত্র বলেছিলাম, এই যে সেই সূত্রগুলো, এই অধ্যায়ের সাথে রিলেটেড যেসব সূত্রগুলো আছে, আরো 3টা সূত্র আছে, এগুলো একটুখানি লক্ষ্য করি আগে আমরা। দেখো, ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন, ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন, যেখানে কি আছে ভিসি সমান সমান হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক প্রতীক পরিচিতি। এখানে হচ্ছে সূত্র, এটা হচ্ছে প্রতীকের পরিচিতি, যে ভিসি আছে, এস আছে, এন আছে, এগুলা কি, এগুলো আসলে কিভাবে আমরা চিনবো সেটার জন্য এখানে প্রতীক পরিচিতি দিয়েছি, এবং যে এককগুলো আছে সেগুলো কিন্তু বিস্তারিত করে আমি সুন্দর করে দিয়েছি তোমাদের জন্য। একটু লক্ষ্য করি আমরা। দেখো একক কি আছে? এম, মিটার। আবার দেখো সে তোমার এস ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/ভাগের দৈর্ঘ্য। আচ্ছা, প্রধান স্কেল বলতে কোনটা বুঝিয়েছে? যে মূল যে স্কেলটা আছে, ওই যে আমরা যে কষিটানা যে স্কেলটা প্রথমে নিয়েছিলাম, কষিটানা স্কেল মানে তোমার যেই 1 ফুটের যে স্কেলটা, স্টিলের স্কেল হোক বা জ্যামিতি বক্সের স্কেল হোক, যেটাই হোক না কেন, ওই স্কেল দেখবা একটু লক্ষ্য করে কি আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ওই যে স্কেলটা আছে ওইটাই হচ্ছে প্রধান স্কেল। ওর ক্ষুদ্রতম 1/ভাগের দৈর্ঘ্য সবসময় কি হয়? ক্ষুদ্রতম 1/ভাগ, সব থেকে ক্ষুদ্রতম যে এককটা আছে সেটা হচ্ছে কি? মিলিমিটার, তাই না? একটুখানি লক্ষ্য করবা যে স্কেলের একদম কর্নারের দিকে, শুরুর দিকে লেখা থাকে, যেখান থেকে 1 2 শুরু হয়েছে, 1 2 3 4 পর পর কি আমাদের যে বড় বড় করে দেওয়া আছে, ওইখানে দেখবা ওর এই অন যে এখানে লেখা, ওইখানে সুন্দর করে লেখা আছে সিএম একটা, এমএম একটা। ওইখানে সব থেকে ছোট একক হচ্ছে মিলিমিটার। তার মানে কি হচ্ছে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/ভাগের দৈর্ঘ্য হচ্ছে কি?
মিলিমিটারে আছে, ঠিক আছে, সবসময় মিলিমিটারেই থাকে। এবার দেখো এস ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এরপর দেখো ন্যূনাঙ্ক আছে, ন্যূনাঙ্ক হচ্ছে কি, ন্যূনাঙ্ক এলসি ইজ ইকুয়াল টু পি বাই এন, এলসি ইজ ইকুয়াল টু পি বাই এন। একটু লক্ষ্য করব, এন ইজ ইকুয়াল টু কি বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা, কি স্কেলের বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা, একক নেই এটার একক নেই। পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি যন্ত্রের পিচ, যন্ত্রের পিচ। এগুলো সব আমরা পরবর্তীতে আলোচনা করব, ডিটেলস সবকিছু আমরা জানবো। আচ্ছা এরপর দেখো এলসি আছে, এলসি হচ্ছে কি ন্যূনাঙ্ক, এলসি হচ্ছে কি ন্যূনাঙ্ক, এটারও কি মিটারে প্রকাশ করা হয়, একক হচ্ছে কি মিটার। এরপর দেখবো সব থেকে ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সর্বাধিক যে অঙ্ক আসে, মানে এই অধ্যায়ের যে ম্যাথ আছে, এই অধ্যায়ের ম্যাথের ভিতরে সব থেকে বেশি আসে হচ্ছে কি আপেক্ষিক ত্রুটি রিলেটেড যেসব অঙ্কগুলো আছে। আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি পাই হচ্ছে পরিমাপকৃত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত ত্রুটি, গুণ হচ্ছে 100%। এটা শতকরায় প্রকাশ করা হয় লাস্টে, উত্তরে গিয়ে আমরা শতকরায় প্রকাশ করি। এর অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে দেখব। ব্যাস ডি ইজ ইকুয়াল টু কি আছে এল প্লাস সি ইন্টু এলসি, ডি ইজ ইকুয়াল টু ব্যাস, এল ইজ ইকুয়াল টু রৈখিক স্কেল পার্ট, সি ইজ ইকুয়াল টু বৃত্তাকার স্কেল পার্ট, আর এল সি ইজ ইকুয়াল টু ন্যূনাঙ্ক। ব্যাসের হচ্ছে মিটার, রৈখিক স্কেল পার্টের হচ্ছে মিটার, বৃত্তাকার স্কেল পার্টের কোনো একক নেই, ন্যূনাঙ্কের একক হচ্ছে কি আছে তোমার মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আর আমাদের সামনে আর মাত্র 3টা সূত্র আছে, মাত্র 3টা সূত্র আছে। যদি আমরা একটুখানি দেখি, প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা, দেখো আমাদের বাকি যে 3টা সূত্র ছিল, সেই 3টা সূত্র হচ্ছে এখানে যে আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। একটু দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, অথবা এটাকে আবার কি লেখা যায় হাফ পাই ডি স্কোয়ার। যখন আমরা ম্যাথ করব তখন আমরা এসবের ব্যবহার দেখব। দেখো a ইজ ইকুয়াল টু কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মিটার স্কোয়ারে লেখা হয় যেহেতু ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফলকে কি লেখা হয় মিটার স্কোয়ার। আর হচ্ছে কি ব্যাসার্ধ কি লেখা হয় এম দ্বারা লেখা হয়, মানে কি মিটার একক হচ্ছে এম, ব্যাস হচ্ছে এম, ব্যাসেরও একক এম। সিলিন্ডারের আয়তন ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, ভি ইজ ইকুয়াল টু কি আছে পাই আর স্কোয়ার এইচ, অথবা 1/4, অথবা কি আছে 1/4 পাই ডি স্কোয়ার এইচ, পাই ডি স্কোয়ার এইচ। একটু লক্ষ্য করি, ভি হচ্ছে সিলিন্ডারের আয়তন, আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে সিলিন্ডারের উচ্চতা, আর ডি হচ্ছে ব্যাস, যেখানে এম কিউব এম এম এম, মানে কি এম এম দ্বারা কি বোঝায় মিটার বোঝায়, কি বোঝায় মিটার, মনে রাখবা। এবার দেখো আয়তাকার বস্তুর আয়তন ভি ইজ ইকুয়াল টু এল ইন্টু বি ইন্টু এইচ, লেন্থ ব্রেথ হাইট। দেখো ভি হচ্ছে আয়তাকার বস্তুর আয়তন, আয়তন সমান সমান কি আমরা কি জানি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তার মানে কি এম কিউব। এরপর দেখো দৈর্ঘ্য এম, প্রস্থ এম, উচ্চতা এম। এই ছিল তোমাদের এই প্রথম অধ্যায়ের, মানে কি তোমার যে ভৌত রাশি ও এর পরিমাপ, এই অধ্যায়ের যে 3টা সূত্র, মানে যে কিছু যে তোমার ম্যাথগুলো আছে, সেই ম্যাথের যে সূত্রগুলো ছিল এই হচ্ছে সেইগুলো। আমাদের ছোট একটুখানি টপিক একটুখানি বুঝতে আমাদের বাকি আছে। আচ্ছা আমরা দেখব যে কিভাবে পরিবর্তন আছে, কিছু আমাদের পরিবর্তন আছে, এই পরিবর্তনগুলো আমরা কিভাবে করব। দেখো কি আছে আমাদের পরিবর্তন, এই পরিবর্তনগুলো আসলে কিভাবে করা হয় বা কেমনে করে, কিভাবে করে সেটা আমাদের একটু জানার দরকার আছে। ঠিক যেমন মনে করো মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে আমরা কিভাবে যাব, মিলিমিটার থেকে সেন্টিমিটারে কিভাবে যাব, বা যেতে গেলে আমাদের কি করা লাগবে, যেতে গেলে আমাদের কি করা লাগবে, এই বিষয়গুলো অবশ্যই আমরা একটু দেখে নিব। তার আগে আমি একটুখানি বলে নিই, ছোট থেকে বড়তে, ছোট থেকে বড়তে গেলে ভাগ, আর বড় থেকে ছোটতে গেলে কি হবে গুণ। তাহলে কি হয়েছে, কি বলেছি আমি এখানে, ছোট থেকে বড়তে গেলে ভাগ এবং বড় থেকে ছোটতে গেলে গুণ। ঠিক আছে, কি গুণ করা লাগবে সেটা আমরা একটুখানি দেখি, আর কি ভাগ করা লাগবে সেই বিষয়টাও একটু আমরা দেখে আসি। চলো ধরো 5 মিলিমিটার,
এটাকে যদি আমাদের সেন্টিমিটার কনভার্ট করতে বলা হয় আমরা কি করব বা কিভাবে আমরা এটার সমাধান করব একটু লক্ষ্য করি আমরা। আচ্ছা, মিলিমিটারকে যদি সেন্টিমিটারে করতে হয় তাহলে কি করা যায় এটা একটু ভাবো তো। আমাদের মিলিমিটার থেকে কত সেন্টিমিটার হয়, 5 মিলিমিটারে কত সেন্টিমিটার হয় তাই করতে বলেছে আমাদের। কি করতে হবে আমাদের? অবশ্যই ভাগ করা লাগবে। কেন ভাগ করা লাগবে সেটা আমি তোমাদের ভেঙে বোঝাচ্ছি। দেখো, আমাদের এখানে 5 মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাওয়া লাগবে। আচ্ছা, এবার লক্ষ্য করো আমাদের বেশি কিসের দরকার? মিলিমিটার সমান সমান কত, মানে কি মিলিমিটার সমান সমান কত হবে, তাই তো? 5 মিলিমিটার সমান সমান কত হবে দেখো তো। 5 মিলিমিটার সমান সমান যদি এখানে আমরা করি তাহলে কি বলেছিলাম? ভাগ হবে, অবশ্যই অবশ্যই কি হবে? ভাগ। তাহলে কি হচ্ছে 5/10 কত মিলিমিটার সমান সমান ছিল? 5 মিলিমিটার সমান সমান কত মিলিমিটার? 5 মিলিমিটার সমান সমান। এখানে 5 মিলিমিটার সমান সমান কত হবে আমাদের সেটা দেখাইতে বলছে। 5 মিলিমিটার সমান সমান 5/10, তাহলে কত হচ্ছে এখানে? খুব সম্ভবত 5/10 যদি করা হয় 0.5, 0.5, হ্যাঁ 0.5 হবে, 0.5 সেমি হয়। আশা করি বুঝতে পেরেছ। দেখো, আবার যদি আমরা ঘুরাই দিই, আমরা কি বলছিলাম যে ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হবে আমাদের, একক আমরা ভাগ করব, আবার বড় থেকে ছোটতে গেলে গুণ করব। বড় থেকে ছোটতে গেলে কি করতে হবে? গুণ করা প্রয়োজন। আচ্ছা, গুণ কিভাবে করব সেটা দেখি। মনে করো এবার বলা হয়েছে কি আমাদের যে যে ধরো আমাদের বলেছে কি ছোট থেকে বড়তে গেলে আমরা ভাগ, আর বড় থেকে ছোটতে গেলে গুণ। বড় থেকে ছোটতে, এই যে হচ্ছে বড়, হ্যাঁ বড় কি আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার সমান সমান হট মিলিমিটার। অবশ্যই আমাদের কি করা লাগবে? গুণ করা লাগবে। কি দিয়ে গুণ করব আমরা? দেখো 5 ইন্টু 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে? 50 মিলিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। কি করলাম আমরা? আপনারা একটু দেখি আমরা এটা এটা আমাদের বলছে কি যে আমরা কিসে যাচ্ছি এবার? বড় থেকে ছোটতে। প্রথমে আমরা গিয়েছিলাম ছোট থেকে বড়তে, এবার যাচ্ছে কি বড় থেকে ছোটতে। আচ্ছা, বড় থেকে ছোটতে যেতে হয় দেখো 5 সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে যাব। আমরা কি জানি কত মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার? 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। এবার লক্ষ্য করো যে এই যে 5 ছিল, 5 কে পাশে নিলাম আমরা, নেওয়ার পরে এই যে মিলিমিটার ছিল কত হয়? 10। তাহলে কত হচ্ছে? 5×10 50 মিলিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।